বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 8 জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের ফৌজদারি কার্যবিধির ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখেন, আজকে আমরা পড়বো ফৌজদারি কার্যবিধি ক্লাসের 18 নম্বর প্রশ্ন। আমাদের যে সাজেশন আছে, এই সাজেশনের 18 নম্বর প্রশ্নটা বের করেন। 18 নম্বর প্রশ্নে আছে, দেখেন যে অপর্যাপ্ত সাক্ষ্যের কারণে কোনো অভিযোগ হতে খালাস পেলে কি তাকে পুনরায় একই অভিযোগের জন্য বিচারের সম্মুখীন করা যায়, বা দ্বৈত বিপদ বা ডক্ট্রিন অফ ডাবল জিওপার্টি মতবাদটি আলোচনা করুন। প্রশ্ন বুঝতে হবে। আমাদের লিখিত পরীক্ষার সময় আমাদের যে সমস্যাটা পরীক্ষার্থী হয়ে থাকে, তারা উত্তর জেনে, উত্তর তো সবই পড়ে আসে, কিন্তু প্রশ্ন পাওয়ার পরে বুঝতে পারে না যে আমার কি উত্তর লেখা উচিত। আমরা জানি সবই, কিন্তু প্রশ্ন অনুসারে উত্তর ওখানে লিখে আসতে পারি না। তো এখানে প্রথমত যেটা আসে, দেখেন, অপর্যাপ্ত সাক্ষ্যের কারণে কোন অভিযোগতে খালাস পেলে, মানে একজনের একটা মামলায় একজন আসামিরে ধরেন খালাস দিছে, তাকে কি পুনরায় একই অভিযোগের জন্য বিচারের সম্মুখীন করা যায় না? একবার খালাস দিছে, এখন তারে কি আবার বিচার করা যাবে কিনা? এক মামলায় তার একবার খালাস দিছে, ওই সেম অপরাধ নিয়ে তার বিরুদ্ধে কি আবার মামলা করা যাবে কিনা, এই হলো প্রশ্ন। বিথিকারে একটা হত্যা মামলায় ধরেন ওনারে খালাস দিয়ে দিছে, পরবর্তীতে ওনার বিরুদ্ধে আবার ওই মামলা করা যাবে কিনা, এটা হলো প্রশ্ন। বা এই প্রশ্নটা আর এক ভাবে আসতে পারে যে দ্বৈত বিপদ মতবাদটি ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি আলোচনা করুন। দ্বৈত শব্দের অর্থ কি? দুই। দ্বৈত বিপদ মানে কয়বার বিপদ? দুইবার বিপদ মতবাদটি আলোচনা করুন। তো তাহলে এখানে একটা বিষয় দেখেন যে ফৌজদারি কার্যবিধির 403 ধারায় যে বিষয়টা আলোচনা করেছে, সেম বিষয়টা আলোচনা করেছে দেওয়ানি কার্যবিধির 11 ধারায়। সেম বিষয়টা আলোচনা করেছে সাক্ষ্য আইনের 40 ধারায়। একই বিষয় আলোচনা করেছে বাংলাদেশ সংবিধানের 35-এর 2 অনুচ্ছেদে। তো বিষয়টা আসলে কি? বিষয়টা হলো দোবারা দশ নীতি। এটাকে কখনো বলে ডাবল জিওপার্ডি, কখনো বলে রেস জুডিকাটা। মানে একটা বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে যদি একবার কোনো বিষয় নিষ্পত্তি হয়ে যায়, তাহলে পরবর্তীতে ওই সেম বিষয় নিয়ে আর দ্বিতীয় যদি কোনো মামলা হয়, তাহলে দ্বিতীয় মামলাটা খারিজ হিসেবে গণ্য হবে, কারণ একই বিষয় নিয়ে একবার কি হয়ে গেছে, মামলা নিষ্পত্তি হয়ে গেছে। এটা কেন করা হলো দেখেন, আইনের, যে কোনো আইন যে তৈরি করছে, আইনের আগে কাজ করে কমন সেন্স। আপনি আগে নিজেরে চিন্তা করেন যে একবার যদি বিচার হয়ে যাওয়ার পরে ওই বিষয় নিয়ে যদি আবার মামলা হয়, তাহলে ওই বিষয়ে জীবনও নিষ্পত্তি হবে না। কারণ দ্বিতীয়বার নিষ্পত্তি হওয়ার পরও আবার মামলা হবে, তৃতীয়বার নিষ্পত্তি হওয়ার পরও কি আবার মামলা হবে। তার মানে ওই বিষয়ের কোনোদিন কি হবে না, শেষ হবে না। এই জন্য আইন প্রণেতারা করলো যে একবার যখন কোনো বিষয় নিষ্পত্তি হয়ে গেছে, তখন সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে না। এটারে বললে ডাবল জিওপার্টি বা রেস জুডিকাটা। বিথিকা আর রথিনের মধ্যে ধরেন ঝগড়া বাঁধছে, ঝগড়া বাঁধার পরে আমরা মিটমাট করে দিছি। কিছুদিন পর পর একজন আর একজনের ওই ঝগড়া বাঁধার কথা নিয়ে খুঁচায়, বা আবার মাম ওই কথা বলে, এই কথা টানা যাবে না। একবার যা নিষ্পত্তি হয়ে গেছে তো গেছে, এই বিষয় নিয়ে আর কোনো আইনগত কার্যক্রম শুরু করা যাবে, আর যদি শুরু করে সেটা কি হবে, বারিত হবে। আচ্ছা, তো যে বিষয়টা ফৌজদারি মামলার ক্ষেত্রে যেটা মনে রাখবেন, যে ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রথম মামলায় যদি খালাস হয় অথবা দণ্ড হয়, কি হয়? প্রথম মামলায় যদি আসামি কি পায়, খালাস হয় অথবা কি পায়, দণ্ড পায়, তাহলে ওই সেম বিষয় নিয়ে দ্বিতীয়বার মামলা করলে দ্বিতীয় মামলায় ডাবল জিও নীতি দ্বারা বাড়িত হবে। কিন্তু প্রথম মামলা যদি অব্যাহতি হয়, আসামি অব্যাহতি পায়, তাহলে কিন্তু আবার আবার মামলা করা যাবে। বুঝছেন? তাহলে 403 ধারা প্রযোজ্য খালাসের ক্ষেত্রে আর দণ্ডের ক্ষেত্রে। অব্যাহতির ক্ষেত্রে কিন্তু 403 ধারা প্রযোজ্য না। যদি কোনো আসামিকে অব্যাহতি দেওয়া হয়, তাহলে সেম বিষয় নিয়ে তার বিরুদ্ধে আবার মামলা করা যাবে। তো আমরা একটু পড়ি, তাহলে আরো ভালো হবে। দেখেন,
একবার সাজাপ্রাপ্ত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির অপরাধ পুনরায় বিচার করা যাবে না বা দ্বৈত বিপদ। ফৌজদারি কার্যবিধির 403 ধারায় দ্বৈত বিপদ মতবাদটি আলোচনা করা হয়েছে। 403 ধারায় এই নীতির মূল বিষয় হলো একবার সাজাপ্রাপ্ত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে একই অপরাধে পুনরায় বিচার করা যাবে না। সাজাপ্রাপ্ত আর খালাসপ্রাপ্ত গোল্ডেন। সাজাপ্রাপ্ত মানে হলো কি পাইছে, দণ্ড। আর খালাসপ্রাপ্ত মানে কি, খালাস। খালাস। তো সাজাপ্রাপ্তর অর্থ হলো কনভিক্টেড, আর খালাসপ্রাপ্তর অর্থ হলো অ্যাকুইটেড। 403 ধারা আন্ডারলাইন করেন, নেমো ডিবেট বিস বেক্সারি, এটা আন্ডারলাইন করেন। 403 ধারা নেমো ডিবেট বিস বেক্সারি নীতির উপর প্রতিষ্ঠিত, যার অর্থ হলো কোনো ব্যক্তিকে দ্বিতীয়বারের জন্য বিচার করা যাবে না যার জন্য তাকে একবার চার্জে আনা হয়েছিল। নেমো ডিবেট বিস বেক্সারি গোল দিয়ে 3টা স্টার দেন। নেমো ডিবেট বিস বেক্সারি দেখছেন? নেমো ডিবেট বেক্সারির অর্থ কি? কোনো ব্যক্তিকে দ্বিতীয়বারের জন্য বিচার করা যাবে না যার জন্য তাকে একবার কি করা হয়েছিল, চার্জে আনা হয়েছিল। আচ্ছা, এখন এখানে একটা বিষয় খেয়াল করবেন, হোয়াট ইজ নেমো ডিবেট বিস বেক্সারি। নেমো ডিবেট বেক্সারিও যা, 403 ধারাও তাই। সো আপনাদের বার কাউন্সিল পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে যে নেমো ডিবেট বিস বেক্সারি নীতিটি কি, ফৌজদারি কার্যবিধি অনুসারে ব্যাখ্যা করুন। আর আপনি 403 ধারা জানেন কিন্তু নেমো ডিবেট বেক্সারির অর্থ জানি না। জানেন না, তাহলে তো বলবেন যে এই প্রশ্ন কোন জায়গাতে এসেছে, কোন জায়গাতে জীবনে এই জিনিস দেখি নাই। ঠিক আছে, তাহলে 403 ধারাও যা, নেমো ডিবেট বিস বেক্সারিও কি তাই। তাই। আমরা চলে আসি শর্ত সমূহ। ফৌজদারি কার্যবিধির 403 ধারায় উল্লেখিত দ্বৈত বিপদ নীতিটি প্রযোজ্য করতে হলে 3টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে, যথা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে অপরাধে চার্জ করা হয়েছে তাকে সেই অপরাধের জন্য বিচার করা হয়েছে। চার্জ, এটা আন্ডারলাইন করে, যে অপরাধে চার্জ করা হয়েছে তাকে সেই অপরাধের কি করছে, বিচার। অর্থাৎ তার বিরুদ্ধে যদি হত্যা মামলা আইনে থাকে তাহলে হত্যার বিচার করছে, হুম। ধর্ষণের অভিযোগ থাকলে ধর্ষণের বিচার করছে। উক্ত বিচার অবশ্যই, আন্ডারলাইন করবেন, এখতিয়ার সম্পন্ন কোনো আদালত কর্তৃক হতে হবে। উক্ত বিচার অবশ্যই কি বলেন, এখতিয়ার সম্পন্ন আদালত হতে হবে। এখতিয়ার সম্পন্ন কোনো আদালত কর্তৃক হতে হবে। বুঝছেন? তাহলে অবশ্যই প্রথমে যেটা বলছে যে এখতিয়ার সম্পন্ন আদালত আসলে কাকে বলে, এখতিয়ার সম্পন্ন আদালত মানে হলো দুইটাই ফৌজদারি মামলা হওয়া লাগবে। একটা বিচার করছে ওই সেম বিষয় নিয়ে, ধরেন রাব্বি সাহেবের পুকুরের মাছ একজন মেরে ফেলছে। তো রাব্বি সাহেব একটা প্রথম মামলা করছিল দেওয়ানি আদালতে। দেওয়ানি আদালত রাব্বি সাহেবরে বলছে, আব্বি বাদ্দিরে বলছে যে তুমি রাব্বি সাহেবরে এত টাকা ক্ষতিপূরণ দিয়ে দিবা। রাব্বি সাহেব এরপরে ওই আসামির বিরুদ্ধে মামলা করছে ফৌজদারি আদালতে। প্রথম মামলা করছিল কোথায়, দেওয়ানি। দ্বিতীয় মামলা করছে কোথায়, ফৌজদারি। এখন আসামি এসে যদি বলে যে ওনার আমার তো এই মামলা আমাদের মধ্যে একবার নিষ্পত্তি হয়ে গেছে, হুম। সো আমার এই ফৌজদারি মামলাটা 403 ধারা বাড়িতে হবে না, রাব্বি সাহেব বলবে না 403 ধারা বাড়িতে হবে না। কেন হবে না? কারণ আগের মামলাটা ছিল কি মামলা, দেওয়ানি মামলা, আর এটা আর এটা ফৌজদারি। হচ্ছে কি মামলা, ফৌজদারি। ফৌজদারি। বুঝছেন? হুম। তাহলে একই বিষয় নিয়ে মামলা হবে এখতিয়ার সম্পন্ন আদালতে। এখতিয়ার সম্পন্ন আদালত হলে দুইটাই কি, ফৌজদারি। ফৌজদারি একটা দেওয়ানি আর একটা ফৌজদারি হলে কিন্তু 403 ধারা প্রযোজ্য হবে না। বুঝলেন কিনা? আচ্ছা, বিচারে অবশ্যই খালাসের, আন্ডারলাইন করেন, খালাসের অথবা দণ্ডের আদেশ থাকতে হবে। ওই বিচারে কিসের আদেশ থাকবে, খালাস। খালাসের অথবা, দণ্ডের। খালাস বুঝেন তো, খালাস আর দণ্ড, খালাসের ইংরেজি কি, শাস্তি আর একুইটাল। অ্যাকুইটাল নাকি, আর দণ্ড হচ্ছে কনভিকশন। কনভিকশন। আচ্ছা, তাহলে আমরা কি কি পেলাম, যে চার্জে গঠন করা হয়েছিল সেই চার্জে তার বিচার হয়েছে, আর অবশ্যই এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক হয়েছে, এবং প্রথম বিচারে তারা কি দিছে, হয় খালাস অথবা দণ্ড। তাহলেই 403 ধারার বিধান কি হবে, প্রযোজ্য হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা একটু চলে আসি যে দ্বৈত বিপদ মতবাদের বিভিন্ন শর্ত সমূহ বিস্তারিত আলোচনা করা হলো। প্রথম শর্ত হলো, আন্ডারলাইন করবেন, অভিযুক্ত ব্যক্তির বিচার হতে হবে। অভিযুক্ত ব্যক্তি যিনি তার কি হতে হবে, বিচার হতে হবে। বিচার। চার্জের মাধ্যমে বিচার শুরু হয়, অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিচারিক আদালতে আনুষ্ঠানিক চার্জ গঠন করবে এবং উক্ত চার্জ শুনানি করে মামলার গুণাগুণের ভিত্তিতে সিদ্ধান্ত দিবে।
মনে আছে আপনাদের যে চার্জ গঠনের আগের পর্যায়ে বলে হলো অনুসন্ধান, আর অনুসন্ধান চার্জ গঠনের পরের পর্যায়ে বলে কি? বিচার। বিচার। তাহলে আপনি যখন 403 ধারার রেফারেন্স দ্বিতীয় মামলায় দেখাতে যাবেন, তাহলে তার আগে অবশ্যই দেখাতে হবে যে প্রথম মামলায় অবশ্যই বিচার হয়েছিল। কি হয়েছিল? বিচার হয়েছিল, এবং বিচারে হয় দণ্ড হয়েছে, নাইলে কি হয়েছে? খালাস হয়েছে। তারপরে আসেন 403 ধারায় দোবার সাজার নীতি তথা পূর্ববর্তী খালাস বা পূর্ববর্তী দণ্ডনীতি প্রয়োগ করতে অভিযুক্তকে প্রমাণ করতে হবে যে, আন্ডারলাইন করবেন, এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক তাকে বিচার করা হয়েছে। গোল দিয়েন, এখতিয়ার সম্পন্ন শব্দটা গোল দেন। এখতিয়ার সম্পন্নর ব্যাখ্যা অলরেডি আমি দিছি। এখতিয়ার সম্পন্ন বুঝেন? মানে আমি দেখাবো, আসামি দেখাবো যে ওনার আগেরটাও ফৌজদারি মামলা ছিল, এটাও এটাও ফৌজদারি ফৌজদারি মামলা। মামলা, আগেরটাও যে চার্জ এটাও সেই চার্জ। সেই চার্জ। বোঝা গেল? এখতিয়ারবিহীন আদালত কর্তৃক বিচার শুরুতে বাতিল, এবং এই ক্ষেত্রে অভিযুক্ত যদি খালাসপ্রাপ্ত হয় সেক্ষেত্রে তাকে পুনরায় বিচারে বাধা নাই। যেমন একজন সরকারি কর্মকর্তা যাকে কোনো আদালত দণ্ডিত করেছে, তার বিরুদ্ধে উক্ত একই অপরাধের জন্য, আন্ডারলাইন করবেন, বিভাগীয় কার্যধারা গ্রহণে বাধা নাই। সরকারি কর্মকর্তারে বিচার করছে ফৌজদারি আদালত, বিচার করার পরে তার বিরুদ্ধে যদি বিভাগীয় অ্যাকশন নেয়, তাহলে সরকারি কর্মকর্তা কি বলতে পারবে না যে আমার বিরুদ্ধে তো একবার বিচার হয়ে গেছে? ধরেন একজন জজ কোর্টের পেশকার, সে ইয়াবা সহ ধরা খাইছে। তো ইয়াবা সহ ধরা খাওয়ার সাথে সাথে সে সাময়িকভাবে কি হবে চাকরি থেকে, জানেন? বরখাস্ত। বরখাস্ত। এরপর তার মামলা চলতে 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 মামলায় সে দণ্ডিত হয়েছে। মামলায় যখন সে দণ্ডিত হয়ে যাবে ফৌজদারি মামলায়, তখন সে বরখাস্ত হবে কিভাবে? স্থায়ীভাবে। এখন বিভাগীয় মামলায় সে যদি এসে বলে যে আমার তো ফৌজদারি মামলায় বরখাস্ত করছে, আমি চাকরিতে কেন বরখাস্ত হব? ফৌজদারি মামলা আমার দণ্ডিত দিচ্ছে, চাকরিতে কেন হব? কাজ হবে না, কারণ ফৌজদারি, দুইটাই কি ফৌজদারি মামলা বলেন? না, একটা হলো ফৌজদারি আর একটা কি? বিভাগীয় অ্যাকশন। সো এই ক্ষেত্রে কিন্তু 403 ধারার রেফারেন্স আনা যাবে। বোঝা গেল? সহজ কথা হলো, যদি আপনি 403 ধারা আনতে চান, তাহলে দুইটাই কি একই এখতিয়ার সম্পন্ন আদালত হতে হবে। বুঝছেন? কারণ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম কোন আদালত কর্তৃক বিচারিক কার্যক্রম নয়। দেখছেন? 3 নাম্বার, যে কার্য বা কার্যবিরতির বিরুদ্ধে বিচারিক কার্যধারা গ্রহণ করা হয়েছে সেটা অবশ্যই একটা অপরাধ হতে হবে। এটা আন্ডারলাইন করেন, সেটা অবশ্যই একটা অপরাধ হতে হবে। আমাদের পীযূষ সাহেব নাই। আচ্ছা, তার আগে একটা কথা বলি। অপরাধের সংজ্ঞা, অপরাধের সংজ্ঞা দণ্ডবিধির 40 ধারায় দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে, যে সকল কার্য বা কার্যবিরতিকে দণ্ডবিধিতে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করছে সেগুলো অপরাধ, অথবা বিশেষ আইনে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করছে সেগুলো অপরাধ, স্থানীয় আইন অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করছে সেগুলো অপরাধ। কিন্তু মুসলেকা, শান্তি রক্ষার মুসলেকা, সদাচরণের মুসলেকা, এগুলো কোনো অপরাধ না। আমরা যে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে যে 107 ধারার মামলা করেন, শান্তি রক্ষার মুসলেকা বা সদাচরণের মুসলেকা, এগুলা কি না? অপরাধ না। অর্থাৎ কারো বিরুদ্ধে যদি 107 ধারার মামলা আদালত খারিজ করে দেয়, তাহলে 2 দিন পরে আবার সেম বিষয় নিয়ে আবার কি করা যাবে? 7 ধারার মামলা করা যাবে। কারণ ওই মামলায় বলা যাবে না যে একই বিষয় নিয়ে মামলা তো একবার কি হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। কারণ 7 ধারার মামলা, যে অভিযোগ নিয়ে আপনি করতেছেন 107 ধারার মামলা, ওটা হলো আশঙ্কা মাত্র যে আমার শান্তি ভঙ্গের হুমকি দিছে। দিয়েছে, এখনো শান্তি ভঙ্গ হয় নাই। বুঝছেন? সো 7 ধারার মামলা কইরা যদি আবার একটা শেয়ার মামলা করছে, এখন যদি বলে ইওর অনার আমাদের মধ্যে 7 ধারার মামলা নিষ্পত্তি হয়ে গেছে তাই শেয়ার মামলা বাড়িতে হবে 403 ধারায়, হবে? হবে না। কারণ এই যে শান্তির মুসলেকার, এই যে যেমন দেখেন, যেমন শান্তি রক্ষার জন্য মুসলেকা ফৌজদারি কার্যবিধি বা দণ্ডবিধির অধীন সংজ্ঞায়িত অপরাধের সংজ্ঞার অন্তর্ভুক্ত না, সুতরাং এমন ক্ষেত্রে 403 ধারা প্রযোজ্য হবে। তাহলে শান্তি রক্ষার মুসলেকা বা সদাচরণের মুসলেকা এগুলা কোনো কি না? অপরাধ না। অপরাধ না। আর যেটা অপরাধ না সেটা তো কোনো বিচারই হচ্ছে বিচারই না, হয় সে না। জায়গায় তো 403 ধারার প্রশ্নই ওঠে না। ওঠে না। আমাদের এই জায়গায় ওই গতদিন একটা পীযূষ সাহেব কথা বলতেছিল, ওই যে আমরা যখন কথা বলতেছিলাম মামলা খারিজের বিষয়, পীযূষ সাহেব বললো যে 7 ধারার কোর্টে একজন মামলা করতে গেছে, বলছে যে এটা বেআইনি সমাবেশ হয়ে গেছে, এই মামলা নেওয়া যাবে না। এখন ওনারা তো ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটে পাল্টা যুক্তি দিতে পারে নাই, কারণ ওনার বলার
জ্ঞান সীমাবদ্ধ, উনি বলতে পারতো যে 7 ধারার মামলার ক্ষেত্রে তো বেআইনি সমাবেশ হলে বেআইনি সমাবেশের মামলা শেয়ার করতে হবে, সমস্যা নাই, কিন্তু এটা তো অপরাধ না, আমি তো আশঙ্কা প্রকাশ করতেছি যাতে শান্তি ভঙ্গ আরো যাতে না না হয়, হয়। এটা তো এখনো হয়ই না, এটা কি আশঙ্কা সামনে হতে পারে। পারে, আমি আশঙ্কা। সো আপনি যে যুক্তি দেখাইছেন এটা কি না, সঠিক না। সঠিক। এ জায়গা বেআইনি সমাবেশ হলে সমস্যা নাই, আমার এই জায়গা আমি তো আশঙ্কা প্রকাশ করতেছি যে ভবিষ্যতে আমার শান্তি ভঙ্গ হতে পারে। বুঝাইতে পারলাম কিনা? আর তাহলে একবার যদি 7 ধারার মামলা খারিজ হয়ে যায় বা নিষ্পত্তি হয়ে যায়, তাহলে আবার কি 7 ধারার মামলা করা যাবে? যাবে। যাবে। কারণ সিআর আশঙ্কা মামলা করা যাবে? যাবে। কারণ এই 7 ধারার শান্তি রক্ষার মুসলেকা বা সদাচরণে মুসলেকার ক্ষেত্রে কি এটা অপরাধ না, না। আর 403 403 ধারার হবে না। বিধান প্রযোজ্য। হবে না। এখন অনেকেই জানেন না যে খালি 7 ধারা করতেছি কেন, 107 ধারা ফৌজদারি কার্যবিধির 7 ধারা 107 ধারায় যেখানে বলা হয়েছে শান্তি রক্ষা। রক্ষার জন্য মুসলেকা, মুসলেকা। সিকিউরিটি ফর কিপিং দ্য পিস। আমরা এরপরে চলে আসি 4 নম্বর, দেখেন 403 ধারায় দোবারা সাজার নীতি প্রয়োগ করে দ্বিতীয়বার বিচার বাড়িতে হবে, যে ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি, আন্ডারলাইন করবেন, পূর্বে দণ্ডিত বা খালাসপ্রাপ্ত হয়েছে। পূর্বে সে কি পাইছে? দণ্ডিত। পূর্বে হয় আগের মামলা সেই দণ্ড পাইছে, নাহলে কি হয়েছে? খালাস পাইছে। এই ধারার অধীন খালাস বলতে, আন্ডারলাইন করবেন, 203 বা 204-এর 204 ধারার অধীন নালিশ খারিজ বা 249 ধারার অধীন প্রক্রিয়া বন্ধ করে অভিযুক্তকে মুক্তি দেওয়া বা অন্য কোনো কারণে আসামিকে অব্যাহতি খালাস বলে গণ্য হবে। সো এই জায়গায় খালাস বলতে 203 বা 204-এ যে খারিজ করে ওটা কিন্তু খালাস না। আবার 249-এ আমরা পড়ছি যে মামলা কার্যক্রম বন্ধ বন্ধ। করতে পারে জিআর বা নন জিআর মামলায়, এটা বন্ধ করে মুক্তি দেয়, ওটাও কি খালাস না। খালাস না। তবে আন্ডারলাইন করেন, 247 ধারায় নালিশকারীর অনুপস্থিতির কারণে, 248 ধারায় নালিশ প্রত্যাহারের কারণে খালাস দেওয়া হলে উক্ত ক্ষেত্রে 403 ধারা প্রযোজ্য হবে। হবে। অর্থাৎ অভিযুক্তকে পুনরায় বিচার করা যাবে না। আমার নির্মল সোনা, নির্মল সোনা চিনেন কিনা আপনারা জানি না। নয়, জানি। নির্মল সোনা, উনি ওনার সিনিয়র, একদিন ওনাদের একটা চেক ডিজনারের মামলা ওই 204-3 ধারায় খারিজ হয়েছে। 204-3 ধারায় কেন খারিজ হয় আপনাদের মনে আছে? 204 স্যার ওই যদি প্রসেস সম্মতি না দেয়, সম্মতি। প্রসেস কি ঠিক হ্যাঁ, মতো দেয় না না, না। নালিশ কি হয়ে গেছে? হ্যাঁ, খারিজ হয়ে খারিজ গেছে। হয়ে গেছে। এখন ওনারা দ্বিতীয়বার ওই মামলা করতে ভয় পাচ্ছে যে একবার যেহেতু খারিজ হয়ে গেছে, ওই মামলা যদি আবার করি আবার খারিজ করে দিবে। কিন্তু আমি বললাম যে এই মামলা দ্বিতীয়বার করা যাবে। যাবে। কারণ সম্মতি কেন যাবে? বলতে স্যার কোথায় রেফারেন্স আছে, বলেও দিলাম ফৌজদারি কার্যবিধির কত ধারা, 403 ধারা। ধারা। 403 ধারায় যে বলছে যে 203, 204 এইগুলোর ক্ষেত্রে 403 প্রযোজ্য না। মানে 203-এ যদি মামলা খারিজ হয় আবার মামলা করা যাবে। যাবে। 404-3-এ যদি 204-3-এ যদি মামলা খারিজ হয় আবার মামলা করা যাবে। যাবে। এই জায়গা বলা যাবে না যে একবার খারিজ হয়েছে তাই দ্বিতীয় মামলা বাড়িত। বুঝতে পারছেন? না। আমরা চলে আসি এর পরেরটাই। লেলিন নাকি? বুঝছি। আচ্ছা, তো তাহলে এখানে একটা বিষয় দেখেন, তাহলে আমরা কি কি পেলাম? 1 নম্বরে পেলাম বিচার অনুষ্ঠিত হতে হবে, 2 নম্বরে পেলাম এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক হতে হবে, 3 নম্বরে পেলাম মুচলেকা কোনো অপরাধ না, আর 4 নম্বরে পাইছি শর্তে যে 203 বা 204-3-এ যদি খারিজ হয় এই ক্ষেত্রে 400 মানে 403-এর বিধানাবলী প্রযোজ্য হবে না। 403-এর বিধানাবলী প্রযোজ্য হবে শুধুমাত্র কখন? দণ্ড অথবা খালাস। দণ্ড অথবা খালাস। পঞ্চমটা দেখেন, প্রথম দণ্ড বা খালাস দ্বিতীয় বিচারে বাধা হবে। দেখছেন, যদি অপরাধটি গোল দিবেন একই হয়, অপরাধটা কি হয়? একই হয়। একটা উদাহরণ দিই শুনেন। একজন লোকের বিরুদ্ধে খুনের মামলায় তারা খালাস দিছে, পরে জানা গেল খুন করার সময় ওই ঘটনার সময় দস্যুতাও সে করছে। বলে তো দস্যুতার বিচার তার বিরুদ্ধে করা যাবে কিনা? যাবে। কারণ খুন খুন আর আর দস্যুতা দুই- কিন্তু দুই এক রকম। জিনিস না। দুই রকম। দুইটা কি অপরাধ? দুই দুই রকম। অপরাধ। যদি খুনের অপরাধে খালাস হয়ে গেছে, ওই খুন নিয়ে তার বিরুদ্ধে আবার মামলা করা যাবে না। কিন্তু খুনের মামলায় খালাস হয়েছে, দস্যুতার বিচার তো হয় নাই, আর দুইটা কিন্তু একই প্রকৃতির অপরাধ না। 403 ধারায় ব্যবহৃত একই অপরাধ বলতে যে অপরাধের জন্য অভিযুক্তকে বিচার করা হয়েছে এবং যে অপরাধের জন্য তাকে পুনরায় বিচারাধীন করা হচ্ছে
সেই দুইটি অপরাধ একই মর্মে গণ্য হবে। দ্বিতীয় বিচার বাড়িতে হবে যদি দুইটি অপরাধের উপাদান কি হয়, একই হয়। কিন্তু উপাদান আন্ডারলাইন, এইটাই ইম্পর্টেন্ট কথা, দ্বিতীয় বিচার বাড়িতে হবে যদি দুইটি অপরাধের উপাদান কি হয়, একই হয়। একই হয় তখন কিন্তু উপাদান যদি ভিন্ন হয় সেই ক্ষেত্রে একই ঘটনা হতে অপরাধ সৃষ্টি হলেও দ্বিতীয় বিচার বাড়িতে হবে না। উপাদান ভিন্ন হলে বাড়িতে হবে না। হুম উদাহরণ করি, চাকর হিসেবে যার বিরুদ্ধে চুরির বিচার করে খালাস দেওয়া হয়েছে, তাকে পরবর্তীতে ওই একই কাজের জন্য চাকর হিসেবে চুরির জন্য বা বিশ্বাসভঙ্গের জন্য উক্ত একই ঘটনার ভিত্তিতে বিচার করা যাবে না। ধরেন একজন ব্যক্তি, সে একটা কোম্পানিতে চাকরি করে, তাহলে তার বিরুদ্ধে চুরির মামলা করে সাজা দিছে, সে সে 10,000 টাকা 10 লাখ টাকা চুরি করছে। চুরি মামলায় তার বিরুদ্ধে যখন সাজা হয়ে গেছে বা খালাস হয়ে গেছে, পরে তার বিরুদ্ধে আবার অভিযোগ আনছে সে 10 লাখ টাকা বিশ্বাসভঙ্গ করছে ওই একই তারিখে, ওই একই ঘটনা। বিষয়ের মতো চুরি হতে একই দেয় তাহলে এই ক্ষেত্রে বিশ্বাসভঙ্গের বিচার কি হবে, বাড়িতে বাড়িতে হবে। হবে যদিও অপরাধ দুইটা আলাদা, অপরাধ দুইটা আলাদা হলো দুইটি অপরাধের উপাদান কি, একই একই। বুঝেন কিনা? ওই যে 236 ধারা পড়ছিলাম, মনে আছে? চুরি করছে নাকি বিশ্বাসভঙ্গ করছে নাকি প্রতারণা করছে, সন্দেহ হইলে যে কোনো একটাই চার্জ গঠন করবে অথবা সবগুলা। কিন্তু যদি একটাই চার্জ গঠন করে তাহলে পরবর্তীতে আর বিচার করা, অন্যগুলাই বিচার করা যাবে। তাহলে 403 ধারা অনেক কথা বললাম, মূল থিম এক। ফৌজদারি কার্য, ফৌজদারি মামলায় যদি প্রথম মামলায় কাউরে দণ্ড দেয় আর কি দেয়, খালাস দেয়, আর মামলার বিষয়বস্তু যদি দ্বিতীয় মামলায় একই হয়, একই আসামি হয়, তাহলে দ্বিতীয় মামলাটার বিচার বাড়িত হবে। এটাই কত ধারা? 403 একই বিষয় বুঝছেন? এখন একটু পড়ি, এ জায়গায় অনেকগুলো সমস্যামূলক প্রশ্ন আছে, এই ধরনের প্রশ্ন আসার খুব বেশি সম্ভাবনা আছে। একটু পড়ি, দেখেন। স্যার, 5 নম্বরটা আর একবার একটু বলবেন স্যার, উপাদান আর ঘটনা স্যার, দুইটা একটু 5 নাম্বার। জি স্যার, 5 নম্বরটা আর একবার একটু বলতেন যদি। আচ্ছা বলতেছি, দাঁড়ান আজানটা শেষ হোক। আচ্ছা দেখেন, ওই আমাদের মিঠুন সাহেব জিজ্ঞেস করছে যে স্যার এই বিষয়টা বুঝি নাই, 5 নাম্বার পয়েন্টটা আমি আবার একটু ব্যাখ্যা দিই। বলছে যে প্রথম দণ্ড বা খালাস দ্বিতীয় বিচারে বাধা হবে যদি অপরাধটি একই হয়। 403 ধারায় ব্যবহৃত একই অপরাধ বলতে যে অপরাধের জন্য অভিযুক্ত বিচার করা হচ্ছে সেই অপরাধের জন্য তাকে পুনরায় বিচারাধীন করা হচ্ছে, মানে যেটার বিচার করা হয়েছে আর যেটার জন্য বিচার করা হচ্ছে সেই দুইটা অপরাধ একই মর্মে গণ্য হবে। দ্বিতীয় বিচার বাড়িতে হবে যদি দুইটি অপরাধের উপাদান একই হয়। একই হয় এখন একই হয় কথাটা কি, উপাদান একই হয় কথাটার অর্থ কি একটু শুনেন। ধরেন কিছু কিছু অপরাধ আছে যে অপরাধগুলোর নাম আলাদা কিন্তু উপাদান এক একই। একই কিভাবে আমি যদি বলি, ধরেন রাব্বি সাহেবের দোকানে একজন লোক চাকরি করে। এখন ওই লোকটা রাব্বি সাহেবের দোকানে, উনি যখন ক্যাশ কাউন্টারে আছে, রাব্বি সাহেব ক্যাশ কাউন্টারে বসা, ওই লোকটা ওই দোকান থেকে ওই জিনিসপত্র নিজের মনে করে বাড়িতে নিয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে ওনার কর্মচারী ওনার জিনিস কি নিয়ে গেছে, এটা হয়েছিল চুরি। বুঝেন কিনা? না বলেন কি বলেন? চুরি। কিন্তু রাব্বি সাহেব দুপুরে লাঞ্চ করতে আসছে, ওই দোকানদারে বলছে যে আমি তো গেলাম, এই দোকানের পুরো ভার তোমার উপর দিয়ে গেলাম, দেখাশোনা করে রাখো, দেখাশোনা করে রাখো। এমন সময় সে কিছু জিনিসপত্র বাড়িতে নিয়ে গেছে, এটা হইছে অপরাধজনক বিশ্বাসভঙ্গ। বুঝছেন? একটা হলো চুরি, যখন চুরি করছে তখন ওই জিনিসটা দখলে ছিল কার, মালিকের। মালিকের দখলে থাকা জিনিস সে নিয়ে নিছে, এই কারণে এটা হয়েছে কি, চুরি। চুরি। আর যখন এটা বিশ্বাসভঙ্গ হয়েছে তখন ওই টোটাল জিনিসটার দায়িত্ব কার উপর ছিল, তার উপরই ছিল। তখন যখন নিছে তখন হয়েছে এটি কি, বুঝেন কিনা? এখন ঘটনা ঘটছে যে যখন দায়িত্বে থাকা অবস্থায় ছিল তখন সে জিনিসগুলো নিয়ে নিছে, তো তার বিরুদ্ধে অ্যাকচুয়ালি হয়েছে কি বিশ্বাসভঙ্গ, কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে চুরির। চুরির মামলায় বিচার করে তারে সাজা দিছে।
সাজা দিছে বা খালাস দিছে, যাই দেখ না কেন, কিন্তু পরে বোঝা গেল যে না, এটা চুরি হয় নাই, এটা হয়েছে কি বিশ্বাসভঙ্গ। এখন তার বিরুদ্ধে সেম ঘটনার জন্য আর বিশ্বাসভঙ্গের মামলা করা যাবে না। যাবে না। বিশ্বাসভঙ্গের মামলা যদি করে, সেটা কিসে বাড়িতে হবে? 403 ধারায় বাড়িতে হবে, কারণ দুইটা অপরাধের উপাদান কি? একই। বুঝেন কিনা? কিন্তু এই জায়গা যদি একটা চুরি হতো, চুরির অপরাধে সে খালাস পাইছে, কিন্তু পরে জানা গেল যে সে চুরি, সে ওই জায়গা খুনও একটা করছে, তাহলে তাহলে খুনের বিচার আবার কি হবে করা যাবে? কারণ চুরির উপাদান আর খুনের উপাদান কিন্তু এক না। না, দুইটা আকাশ পাতাল পার্থক্য। বুঝেন কিনা? হুম, তাহলে যদি উপাদান যদি একই রকমের হয়, তাহলে একবার বিচার করলে দ্বিতীয়বার বিচার করা যাবে না। যাবে না। আর উপাদান যদি ভিন্ন হয়, একবার বিচার করা গেলেও পরেরটা বিচার করা যাবে। যাবে। মিঠুন সাহেব, জি স্যার, বুঝতে পারছি এবার স্যার। ওকে। আমরা পরের পেজে চলে আসেন, 62 নাম্বার পেজে সমস্যা 1। দীপিকা জোরে পড়েন, জোরে। খুনের চার্জে করিমের বিচার শেষে তাকে খালাস দেওয়া হয়। এক্ষেত্রে তার বিরুদ্ধে দস্যুতার কোনো চার্জ ছিল না, কিন্তু মামলার ঘটনার প্রকাশ পায় যে খুনের সময় করিম দস্যুতা করেছিল। হুম পরবর্তীতে করিমের বিরুদ্ধে দস্যুতার চার্জ আনা ও বিচার করা যাবে কি? হুম আগে প্রশ্ন বুঝবো আমরা। হ্যাঁ। প্রথমে তার বিরুদ্ধে বিচার করছিল চুরির। হুম। চুরির চার্জ মানে হলো, সরি, খুনের খুনের চার্জে, খুনের সরি খুনের চার্জে, খুনের মামলায় তারা কি দিছে? খালাস খালাস দিছে। দিছে। পরে জানা গেল ওই একই ঘটনায় সে কি করছে? দস্যুতাও করছে। তাহলে দস্যুতার মামলা যদি তারে করে, দস্যুতার মামলা কি 403 ধারায় বাড়িতে হবে কিনা? না, 403 ধারায় বাড়িতে হবে না। কেন হবে না? চুরি আর মানে খুন আর দস্যুতা কিন্তু এক জিনিস না, বুঝছেন? কিন্তু যদি খুনের মামলায় খালাস দিছে, পরে নিন্দনীয় হত্যার মামলা করলে আবার সেটা কি হবে? বাড়িতে হবে। কারণ নিন্দনীয় হত্যার খুন খুন একই। একই প্রকৃতির অপরাধ, উপাদানগত মানে পার্থক্য একই। একই। তাহলে বোঝা গেল। এখন আমরা এখানে নতুন একজন আছেন বা অনলাইনে নতুন কেউ আছেন, তাদের উদ্দেশ্যে বলি, আমরা সমস্যামূলক প্রশ্ন আমরা 4 ধাপে লিখে থাকি। কয় ধাপে? 4 ধাপে। প্রথমে আমরা লিখি ঘটনার বর্ণনা, তারপরে লিখি বিচার্য বিষয়, তারপরে লিখি আইনগত পর্যালোচনা, তারপরে লিখি সিদ্ধান্ত। সিদ্ধান্ত নাকি? তো ঘটনার বর্ণনা আর বিচার্য বিষয়, এই 2 পার্ট লিখতে আমাদের আলাদা করে কিছু জানা লাগে না, আমরা প্রশ্ন দেখেই লিখতে পারবো। কিভাবে? রাব্বি সাহেব যদি লক্ষ্য করেন, যে রাব্বি সাহেব বলেন তো, যে সমস্যা 1-এর প্রশ্ন কতটুকু বলেন তো? মানে প্রশ্ন জানতে চাইছে কোন লাইনটা, লাস্টের লাইনটা না, যে পরবর্তীতে করিমের বিরুদ্ধে দস্যুতার চার্জ আনা ও বিচার করা যাবে কি, এই লাইনটা। তাহলে এই লাইনটা ছাড়া এই লাইনের আগ পর্যন্ত যা আছে সব হবে ঘটনার বর্ণনা। দেখেন ঘটনার বিবরণ যদি পড়েন, ঘটনার বর্ণনা বিবরণ যদি পড়েন, খুনের চার্জে করিমের বিচার শেষে তাকে খালাস দেওয়া হয়, এক্ষেত্রে তার বিরুদ্ধে দস্যুতার কোনো চার্জ ছিল না, কিন্তু ঘটনার প্রকাশ পায় যে সে খুনের মামলায় দস্যুতাও করেছিল। এতটুকু কি হবে? ঘটনার বিবরণ। বিবরণ। বুঝছেন রাব্বি সাহেব? এরপরে বিচার্য বিষয় যদি দেখেন, প্রশ্ন। ওই যে যে লাইনটা আমরা লিখি নেই, আমার কাছে জানতে চাইছে যে পরবর্তীতে করিমের বিরুদ্ধে দস্যুতার চার্জ আনা ও বিচার করা যাবে কি, আমার কাছে জানতে চাইছে। তো এটা আমি আমার ভাষায় লিখবো, যে পরবর্তীতে করিমের বিরুদ্ধে দস্যুতার চার্জ আনা ও বিচার করা যাবে কিনা তা আলোচনা করতে হবে। হবে। আমি বলবো। কি লিখবো না কি? করিমের বিরুদ্ধে দস্যুতার চার্জ আনা ও বিচার করা যাবে কিনা সেটা কি করতে হবে? আলোচনা করতে হবে। করতে হবে। কি আর লিখবো না, কি লিখবো বলেন? করতে হবে। তাহলে ঘটনার বিবরণ আর বিচার্য বিষয়, এই 2 প্রশ্ন অংশ লিখতে আমার কি কোনো কিছু জানার দরকার আছে? আলাদা করে কিছু জানার দরকার আছে? নাই। এখন আমার যত কথা আছে সব কথা বলবো কোথায়? আইনগত পর্যালোচনায়। দেখেন আইনগত পর্যালোচনা। তো আইনগত পর্যালোচনা আমরা যদি এইভাবে বলি, ধরেন আপনি কিছু জানেন না, 403 ধারা তো জানেন,
যে এই জায়গায় 403 ধারা আগে আলোচনা করবেন যে একই বিষয় নিয়ে একবার যদি বিচার হয়ে যায়, ওই বিচারে যদি দণ্ড বা খালাস দেয়, তাহলে দ্বিতীয় বিচার যদি সেম বিষয় নিয়ে হয় দ্বিতীয় বিচারটা বারিত হবে। কিন্তু আলোচ্য অংশে দেখা যাচ্ছে যে প্রথমে বিচার হয়েছিল খুনের, খুনের মামলায় তারা খালাস দিছে, পরে বিচার হয়েছে কি দস্যুতার। দস্যুতার। সো এই জায়গায় দুই মামলা চলতে কোনো বাধা নাই, আর এছাড়া দুইটা দুইটা অপরাধের কোনো উপাদানগত মিল নাই। নাই। এজন্য তার বিরুদ্ধে দস্যুতার বিচার চলতে কোনো বাধা নেই। তাই এক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 403 ধারা প্রযোজ্য হবে। বুঝছেন? শুনতেছে বল, এর মধ্যে লিখতে লিখা আছে। কিন্তু বইতে এবার আরেক স্যার কথা সহজ না। কথা সহজ না হলে পড়তে আসবেন কে? আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো তাহলে আপনারাও পারবেন, খালি মনে মনে বিশ্বাস করেন, পারবো, লেগে থাকেন, ইনশাল্লাহ হবে। দেখেন, আর পারবেন কিভাবে? পরীক্ষার দিন আপনারা পরীক্ষা দিতে আসেন না, ঠিক আছে? ঠিক করে পাশের অন্যতম হাতিয়ার হলো পরীক্ষা দেওয়া। এই পড়া কোনো, আমার কাছে পড়া আছে অপশনাল, কিন্তু আপনার যেটা অবশ্যই করতে হবে, করতে হবে, পরীক্ষা। ম্যান্ডেটরি, সেটা হচ্ছে কি পরীক্ষা। পরীক্ষা পরীক্ষা না দিলে আপনি পাকবেন না। পরীক্ষা না দিলে কাঁচা থেকে যাবেন। আমাদের লোকালে বলে কুশো, নাকি কুশো কয় না? আচ্ছা, ক্ষতি হই নাই। হ্যাঁ। তা পরীক্ষা দিলে বতী হবেন, নাইলে হবেন না। দেখেন, তো যদিও যারা আগের দিন পরীক্ষা, ওই যে ছোট্ট একটু লেখাইছিলাম, দেখেন, খুন এবং দস্যুতা অপরাধের উপাদান ভিন্ন। যদিও খুনের সময় দস্যুতা করেছে, তথাপি উক্ত দুটি অপরাধের উপাদান অভিন্ন হয়। এমন অপরাধকে একই অপরাধ বলা যায় না। এই কারণে দ্বিতীয় বিচার কি হবে? বারিত হবে না। খুন এবং দস্যুতা যেহেতু স্বতন্ত্র অপরাধ, সেহেতু কোন অপরাধ সংঘটিত হয়েছে এই মর্মে সন্দেহ করার কোনো কি নাই, সুযোগ। এখন আপনি যদি টেকনিক্যালি আরো কথা টথা বলতে চান, তাহলে এইসব কথা বলতে পারেন যে 236 ধারায় বিকল্প চার্জ গঠনের কি নাই, সুযোগ সুযোগ নাই। নেই। তথা খুনের বিকল্প হিসেবে খুনের দস্যুতা চার্জ গঠন করার কোনো সুযোগ নেই। সুতরাং 237 ধারা অনুসারে এক অপরাধের জন্য চার্জ গঠন করে ভিন্ন অপরাধের জন্য শাস্তি দেওয়ার কোনো কি নাই, সুযোগ নেই। তথা খুনের চার্জ গঠন করার কোনো কি নাই, সুযোগ নেই। সুতরাং 403-এর 1 ধারা অনুসারে, অর্থাৎ দ্বৈত বিপদ মতবাদ অনুসারে, পরবর্তীতে ভিন্ন অপরাধ হিসেবে দস্যুতার বিচার করতে কোনো বাধা নেই। নেই। অর্থাৎ করিমের বিরুদ্ধে দস্যুতার চার্জ আনাও বিচার করা যাবে। যাবে। এখন আপনাদের কারো দ্বিমত আছে কিনা যে স্যার যাবে না? এখন রাব্বি সাহেব, আইনগত পর্যালোচনায় যা যা বললেন, বলার পরে সিদ্ধান্ত হবে এক কথায়। সিদ্ধান্ত হলো কি, যে ফুটবল খেলায় বিশ্বকাপ জিতছে আর্জেন্টিনা নাকি ফ্রান্স? আর্জেন্টিনা, এটা হলো সিদ্ধান্ত। সুতরাং বলা যায় যে আর্জেন্টিনা 4-3 গোলে বা 3-3 গোলে এবং পরে টাই ব্রেকারে জয়ী হয়েছে। আর কিভাবে মেসি কয়টা গোল দিছে, এমবাপ্পে কয়টা দিছে, কখন কি পেনাল্টি হয়েছে, সব আসবে কোথায়? আইনগত পর্যালোচনায়। কয়টা কেরা কি করছে না। বুঝতে পারছেন? তা এই হলো যে কোনো সমস্যামূলক প্রশ্ন, শুধু যে ফৌজদারি কার্যবিধিতে তা না, যে কোনো জায়গার সমস্যামূলক প্রশ্ন আমরা লিখবো কয় ধাপে? 4 ধাপে। এখন যদি বলে থাকেন যে স্যার অন্যভাবে লিখলে হবে না, অবশ্যই হবে, কেন হবে না? কম হবে, এটা ভালো। কিন্তু এইভাবে লিখলে আপনি একটা ভালো মার্ক পেতে পারেন। পরেরটা চলে আসি, দেখেন। আমি জানি ঘুমের সময় আপনারা সবাই ঘুমের মধ্যে ডুবে আছেন। আমিও কথা না বললে আমিও ডুবে যেতাম। আচ্ছা, দেখেন, সমস্যা 2। সামনে আসতেছে। আমরা যে পারি কোনো এই। দণ্ডবিধির, দেখেন, 326 ধারায় গুরুতর আঘাতের অভিযোগে জামানের শাস্তি হয়। কিসের শাস্তি হয়েছে? গুরুতর আঘাতের। গুরুতর আঘাতের অভিযোগে কি হয়েছে? শাস্তি হয়। হয়ে গেছে। উক্ত আঘাতের ফলশ্রুতিতে পরবর্তীতে জখমী ব্যক্তি কামাল মৃত্যুবরণ করে। অলরেডি 326-এর মামলা বিচার হয়ে তার কি হয়ে গেছে? শাস্তি হয়ে গেছে। 326-এ আছে ভলেন্টারি কজিং গ্রিভিয়াস হার্ট উইথ ডেডলি ওয়েপন, মানে মারাত্মক অস্ত্রের সাহায্যে গুরুতর আঘাত। 326-এর মামলা সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে 326-এর ওই জায়গায় মারা যাওয়ার কোনো কথা কিন্তু নাই। লেখা নাই। তাহলে তার কি হয়েছে? সাজা হয়ে গেছে। হয়ে গেছে। সাজা হয়ে, সাজা হওয়ার কিছুদিন পরে মারা গেছে। ওই ভিকটিম মারা গেছে। নরহত্যার অভিযোগে পরবর্তীতে জামানের বিরুদ্ধে বিচার করা যাবে কি? এখন জামানের বিরুদ্ধে কি হত্যা মামলা করা যাবে কিনা, এই হলো কথা। তো এই তো ওই মামলায় টোটালি সত্যি হয়ে গেছে, এখন নতুন করে মামলা। কাহিনী বুঝছেন?
নতুন করার কথাই তো বলছে যে পরবর্তীতে জামানের বিচার করা যাবে কি, বিচার করা যাবে মানেই তো নতুন মামলা। নতুন মামলা। আর ওটা গুরুতর জখম, আর এটা হলো মৃত্যু। তাহলে কি দুই রকম। শুনেন, এই জায়গার বিধানটা হচ্ছে যে যখন একটা মামলার বিচার হচ্ছে, যদি ওই মামলা চলাকালীন সময়ে এই ব্যক্তি মারা যেত, মামলা চলাকালীন সময় মারা গেছে, তখন 326 পরিবর্তিত হয়ে 302 হয়ে যেত, হয়ে যেত। হ্যাঁ। বুঝছেন? কিন্তু যতদিন পর্যন্ত মামলা নিষ্পত্তি হয়ে গেছে ততদিন পর্যন্ত সে মারা যায়নি। যায়নি। ওদের তাই অপরাধ মারা যাওয়ার পরে তাহলে আরো একটা অপরাধ সংগঠিত ধারা হবে। হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তারা 302 এর বিচার করা যাবে। যাবে। বিচার চলাকালীন তাহলে দেখি রাব্বি সাহেব বলেন, না দেখে বলেন এটার ঘটনার বর্ণনা কোন পর্যন্ত হবে? মৃত্যুবরণ করে নাকি? হুম। মৃত্যুবরণ করে। আর বিচার্য বিষয় দেখেন, নরহত্যার অভিযোগে পরবর্তীতে জামিনের বিচার করা যাবে কিনা তা আলোচনা করতে হবে। আমরা চলে এসে আইনানুগ পর্যালোচনা, যে নরহত্যার অভিযোগে পরবর্তীতে জামিনের বিচার করা যাবে। ফৌজদারি কার্যবিধি 403-এর 3 ধারায় বলা হয়েছে, আপনাদের যদি 403-এর 3 মনে না থাকে সমস্যা নাই, লিখবেন কত? 403। 403, 403ও যদি মনে না থাকে লিখবেন ফৌজদারি কার্যবিধি সংশ্লিষ্ট ধারায়। হুম। তাও না লিখে আসবেন না, সংশ্লিষ্ট ধারা। যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন। এলো তাই আমার, আমি মরে যাব কিন্তু পরীক্ষার খাতা ছাড়বো না, যা যা মাথায় আছে সব লিখে ওই জায়গা আসবো, এবং নিয়ত সহি রাখতে হবে। দেখেন, যখন অভিযুক্তকে দণ্ডিত করা হয়েছিল তখন পূর্ববর্তী অপরাধটির ফলাফল সংঘটিত না হলে, মানে যখন দণ্ডিত করা হয়েছিল তখন পূর্ববর্তী অপরাধটির ফলাফল সংঘটিত কি না হলে, মানে সে মারা এখনো যায় নাই বা আদালতের জানা না থাকলে, সেক্ষেত্রে পূর্বে যে অপরাধের জন্য তাকে দণ্ডিত করা হয়েছে সে অপরাধের ফলাফল হতে সৃষ্ট ভিন্ন কোনো অপরাধের জন্য অভিযুক্তকে দণ্ডিত করা যেতে পারে। 326 ধারায় গুরুতর আঘাতের শাস্তি দেওয়ার সময় উক্ত আঘাতের ফলাফল যে মৃত্যু হতে পারে সেটা আদালতের জানা না থাকলে বা দণ্ড দেওয়ার সময় উক্ত ফলাফল বা মৃত্যু সংঘটিত না হলেও পরবর্তীতে উক্ত আঘাতের ফলস্বরূপ সংঘটিত মৃত্যুর জন্য নরহত্যার অভিযোগে জামানের কি করা যাবে? বিচার করা যাবে। বলেন। ধরেন দণ্ডপ্রাপ্ত হইলো, তারপরে সে দেখা যায় কিছুদিন পরে মারা গেল, এটা কতদিন পরে বা কোন এটা কোনো ইয়ে আছে নাকি, বাইন্ডিং আছে যে না, 15 দিন পরে মারা গেল তখন 15 দিন পরে মারা যেতে পারে, 100 দিন পরেও মারা যেতে পারে, 10 বছর পরেও মারা যেতে পারে। এখন দেখতে হবে যে ওই আঘাতের ফলে মারাটা গেছে কিনা। হ্যাঁ, সেইটাই। এখন আপনি যদি বলেন স্যার ওই আঘাতের ফলে মারা যদি না যায় থাকে তাহলে হবে না। এখন আপনি বলেন তো ওই আঘাতের ফলে মারা গেছে বুঝবো কিভাবে? কে পোস্টমর্টেম রিপোর্ট আছে না, যে ওই যে সেই সময় যে আঘাত, সেই আঘাতে সে মারা গেছে কিনা। মনে করেন ওই আঘাত হইছে, হওয়ার পরে একটু সুস্থ হয়েছে, হাঁটি চলে বেড়ে খাওয়া দাওয়া করে, কিন্তু ওই ক্ষত একটু থেকে গেল। কত একটু থেকে গেছে, এই তো জি। হ্যাঁ, ক্ষত থাকার পরে হ্যাঁ একটু একটু করে অন্য কত মৃত্যু হয়ে গেল। পরে পরে পোস্টমর্টম দেখা গেল হ্যাঁ যে না, ওই ক্ষতর জন্য উনি একটু একটু করে জি, ভালো করে চিকিৎসা করি নাই। চুপি চুপি মারা গেছে সে পরে। দেখেন আহ, সিদ্ধান্ত, সুতরাং উক্ত ঘটনার আলোকে নরহত্যার অভিযোগে জামিনের বিচার করা যাবে। বুঝছেন? এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে মোটা হরফে একটা লাইন আছে, এই লাইনটা পড়েন বিথিকা, জোরে পড়েন। 403 ধারার ব্যাখ্যা অনুসারে কোনো ব্যক্তিদের একই ঘটনার জন্য দস্যুতার জন্য বিচার শেষে দণ্ড দেওয়া হলেও ডাকাতির জন্য দণ্ড দেওয়া যাবে। বইয়ে যে উদাহরণ আছে আপনারা কনফিউজড হবেন, সেটা হলো এরকম। তার আগে দস্যুতার ডাকাতি জানেন তো, হ্যাঁ, দস্যুতা করে 1 থেকে 4 জন, আর সেম কাজটা যখন 5 জন করে তখন হয়ে যায় কি 5 বা ততোধিক করলে ডাকাতি। রথিন, বিকাশ আর হোসেন মোল্লা ওনাদের বিরুদ্ধে দস্যুতার অভিযোগে ওনাদের দণ্ড দিছে হুম, বা খালাস দিছে, ধরেন দণ্ড অথবা খালাস। কিন্তু পরে জানা গেল যে এই 3 জন ডাকাতির সাথেও জড়িত, সেম ঘটনায় তারা ডাকাতিও করছে। করতে এখন প্রশ্নে লেখা আছে এই 3 জন, এখন অধিকাংশ পরীক্ষার্থী ভাবে কি 3 জনে মিলে তো ডাকাতি হয় না। হয় না। এখন এই জায়গা 3 জনে ডাকাতি করে নাই, বলছে যে ডাকাতির সাথে জড়িত, মানে ডাকাতি আরো অনেকরা করছে, তাদের সাথে এই 3 জন কি জড়িত ছিল। ছিল। মনে তাহলে করেন 10 জন প্রথমে ছিল। তারা করছে দস্যুতা, ধরেন এক দলের বাড়ি গেছে, বাড়ি যাইয়া ডাকাতি তো করতে হয় কনজয়েন্টলি, মানে মিলিতভাবে। হুম, আমরা এই জায়গায় কয়জন আছি, ধরেন 10 জন।
আমরা ডাকাতি করলে সবার এক জায়গা থাকা লাগবে, জানেন? এখন এই তিনজন আগে ওই জায়গায় ওই বাড়ি যায়, আগে নিজের মতো করে জিনিসপত্র নিয়ে নিছে, পরে বাকি দলের লোকজন যখন আসছে তখন তারা ডাকাতিও করছে। কিন্তু তাদের প্রথমে বিচার হয়েছে কিসের জন্য? দস্যুতার জন্য। কিন্তু পরে জানা গেল যে তারা ডাকাতির সাথেও জড়িত। ছিল তাহলে ডাকাতির বিচার কি বলেন? করা তবে আলাদা। যাবে। কিন্তু উত্তর লেখার ক্ষেত্রে যেটা মাথায় আসবে যে দস্যুতার ডাকাতি তো একই, খালি সংখ্যাগত পার্থক্য। তাইলে বোধহয় দস্যুতার বিচার করলে মনে হয় ডাকাতির বিচার করা যাবে না। কি বলেন? যাবে। যাবে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। রফিকুল্লাহ সাহেব বলেন। স্যার, এই ক্ষেত্রে কি ডাকাতি সার্চ করা লাগবে নাকি দস্যুদের সার্চে ডাকাতি বিচার হবে? না না, চার্জ তো ডেফিনেটলি, দস্যুতার মামলা তো বিচার শেষ হয়ে গেছে, চাষ তো করা লাগবে। এটা তো নতুন মামলা। Bluetooth mode connected. রফিকুল্লাহ সাহেব বুঝছেন কিনা? জি স্যার। মামলা চলমান থাকা অবস্থায় যদি জানতে পারতো দস্যুতা হয় নাই, ডাকাতি হয়েছে, তাহলে তো দস্যুতার চার্জ বাদ দিয়ে কি হতো? ডাকাতি। চাষ দেবো তো বুঝছেন? ওইটার মতন। আচ্ছা, 403 ধারা আপনারা বুঝছেন কিনা বলেন? 403 ডাবল জিওপার্টি, বিধান সাহেব বলেন তো 403 ধারা কি আছে? 403 ধারা আছে দ্বৈত নীতি। এটা একই এক মামলায় তারে সাজা দেওয়া হয়েছে, পরবর্তীতে সেই বিষয় নিয়ে পরবর্তী মামলা করা যাবে না দিতে পারে। পুরোপুরি হলো না কিন্তু ক্লিয়ার। ওভারঅল ঠিক আছে, বাট আরো স্পেসিফিক বলা যায়। প্রথম মামলায় কি হয়েছিল সেটা বলেন। প্রথম মামলায় দণ্ড অথবা খালাস। আমি একটা কথা বলি শুনেন, একটা একটা সিনেমা আছে, যাই দেখবেন, ডাবল জিওপার্টি, নামই ডাবল জিওপার্টি। এই সিনেমার কাহিনী হলো যে ইংরেজি সিনেমা, ইংলিশ, যে একজন ব্যক্তি একজনকে হত্যা করছে। হত্যা করার পরে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করে যখন সে বের হইছে, দেখা গেল যার হত্যা মামলায় সে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছিল সে মারা যায় নাই, সে বেঁচে আছে। কাহিনী বুঝেন কিনা? সে কি বেঁচে আছে। বেঁচে আছে। তখন তারে আবার মারছে যে, তোর জন্য আমার জীবন শেষ করলাম, তাহলে সাজা তো আমার আগে খাটা হয়ে গেছে। হয়ে গেছে, অ্যাডভান্স খাটা হয়ে গেছে, তোরে আবার মারলাম। বলেন তো ওই লোকটার বিচার করা যাবে কিনা, নাকি বিচার হয়ে গেছে? হয়ে তো গেছে স্যার। যাবে। পরবর্তীতে আবার তো ঘটনা ঘটাইছে আবার। আপনাদের অনেকের কাছে ওই সিনেমায় বলছে যে কাটা যাবে না, তার বিচার তো একবার হয়ে গেছে, বাট বাস্তবে সিনেমায় ভুল মেসেজ দিছে, আইন সেটা বলে না। যদিও আপনার খুনের মামলা একবার বিচার হয়ে গেছে, তারপরে দেখলেন যে বেঁচে আছে, তারপরে যদি হত্যা করেন আপনার বিরুদ্ধে আবার মামলা হবে, বুঝছেন? আবার বিচার হবে। এখন যদি বলেন স্যার আমি যে প্রথমে সাজা কাটলাম তার কি হবে, সেটার ওটা তো সেটার প্রমাণিত। সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতেন, হুম, বুঝছেন? সেইটাই হবে। ম্যালিসিয়াস প্রসিকিউশন, অন্যায়ভাবে আপনারে মামলা করছে বা অন্যায়ভাবে কারাদণ্ড দিছে। ভোগ করছে, এই জন্য আপনি ক্ষতিপূরণ পেতে পারেন, বাট আপনি যদি আবার হত্যা করেন তাহলে আপনার বিরুদ্ধে মামলা আবার হবে। হবে। আর ওইটার জন্য ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারে। বুঝছেন? স্যার, ওইটা তো বিচারিক ভাবে সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ, বিচারিক ভাবে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আগের মামলায় তো ওই যে যেভাবে আপনার, এখন আপনি আগের মামলায় যাই হোক না কেন ওই লোক তো মারা যায় নাই, এখন তারে তো আবার আবার আপনি মারছেন, তাহলে নতুন ঘটনা ঘটলো না? জি স্যার। নতুন ঘটনার আইন জন্য নতুন মামলা। আইনের বিষয়টা হলো ঘটনা যখন বিচার তখন ওই ক্ষেত্রে ওই সময় যাই প্রমাণিত হয় ওইটাই প্রমাণিত। তো যদি পরীক্ষায় প্রশ্ন চলেই আসে, আসতেই পারে, যে বলে দিলাম শুনেন, লিখিত পরীক্ষা এমন না যে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিছেন ওই এই পরীক্ষায় আসছে। এমন হইতে পারে যে প্রিলিতে একদিন একটা জিনিস পড়াইছিলাম, লিখিততে ওই জিনিস আসছে। পড়াই নাই, কিন্তু লিখিততে ওই জিনিস এসে গেছে, তখন ওই আঙ্গিকে আমার কি লিখতে হবে। লিখে দিয়ে আসতে হবে। এখনকার প্রশ্ন হলো যে আমি ওই যে আপনারা গতানুগতিক যে পড়াশোনা করে আসছেন যে
পরীক্ষায় 20টা প্রশ্ন পড়লে 100 মার্কের উত্তর করে আসা যায়। আমার চিন্তা ভাবনা কিছু করা লাগে না, মুখস্থ করে যাবো, খালি যাই ঢালবো। এখন কিন্তু সেই জিনিস না, সেই জিনিস না, এখন পরীক্ষা আরো সহজ যদি আপনি সহজভাবে নেন। প্রবলেমেটিক প্রশ্ন আসবে, সলভ করতে হবে, মুসাবিদা আসছে, লিখতে হবে। লিখতে হবে। জটিল মনে করলে জটিল, সহজ মনে করলে সহজ। তবে আমার কথা হলো পরীক্ষাটা তখনই সহজ হবে যখন আমি এই জায়গায় যতগুলো পরীক্ষা নেই সকল পরীক্ষায় আপনি অংশগ্রহণ করবেন। চারশো তিন নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলেন আপনাদের? আর মনের মধ্যে হোসেন মোল্লা, আপনি যদি ভাবে থাকেন আল্লাহ আমার মনে হয় জীবনে উকিল হবে না, এটা ভুল ভাবনা, আপনার অবশ্যই হওয়া হবে। আমি খালি আপনারে বলি যে আপনি খালি আমার এই জায়গায় রেগুলার আসেন, পরীক্ষাগুলো অংশগ্রহণ করেন, আর কিছু না। আপনার দ্বারা আর কিছু চাওয়ার নাই, রেগুলার আসবেন, পরীক্ষা দেবেন। আর এদিক সেদিক যা করার ওইটা আপনার ব্যাপার, কিন্তু আমার চাওয়া হলো রেগুলার আসবেন, পরীক্ষা দেবেন। কি বিকাশ? বিকাশ, আপনার কি মনে হয় যে আপনার কি প্রথমবার যে রেজাল্ট আসে নাই ঘাটতি ছিল কিনা? ছিল। ধন্যবাদ যে আপনি আপনার ভুল বুঝতে পারছেন যে আমার এই জায়গায় ঘাটতি আছে, আমার আরো উন্নত করা, আমার আরো উন্নতি করার সুযোগ আছে। তো এই জন্য হতাশ হবেন না। এই যে আপনারা ধরেন যারা লিখিত পরীক্ষা দিয়েছেন, এই রথিন সাহেব, এই যে নাদিরা খান, হোসেন মোল্লা বা অন্যান্য যারা আছে, বিকাশ, আমি এখনো বিশ্বাস করি রিভিউতে আপনাদের রেজাল্ট আসলেও আসতে পারে, আসুক, আমি চাই। আমাদের তো চারজন ছিলাম, মিতা, সুনন্দা আর হাফিজ। হ্যাঁ, ওরা তিনজনের যে পরিমাণে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব সাহেব নাকি নীলফামারী? জি স্যার, আমি তো স্যার আপনি, লিখিত প্রশ্নটা স্যার বুঝতেই পারি নাই, তার জন্য আমার সমস্যাটা হয়ে গেছে। আপনারা তো খুঁজতেছি, ক্লাসে পাইটাই তো না। না স্যার, আসি স্যার, আসি স্যার। যাক, এবার বুঝে যাবেন ইনশাল্লাহ। আমরা 19 নম্বর প্রশ্নে চলে আসি। তো 19 নম্বর প্রশ্ন আর আজকে যাব না। আপনারা আমার একটা জিনিস লিখে দেখান, এই 403 ধারাটা লিখে দেখান। 403 ধারা উদাহরণ সহ লিখে দেখান কি আছে। একটা 5 নাম্বার, 10 মিনিট উদাহরণ দিয়ে লিখবেন। পেজ দেবো? দেখে দেখে না, নিজের ভাষায়। আর দেখে দেখে লিখলে তো আমি বুঝে ফেললাম যে আপনি দেখে দেখে লিখছেন। নিজে যা পারেন, হাবি জাবি মনের মধ্যে যা আসে, কোর্টে গেছিলেন, সিঙ্গারা খাইছিলেন, সমুচা খাইছিলেন, আজকে দুপুরে এই খাইছি, পেটে গ্যাস আইছে, এই যা খুশি তাই লেখেন, কিন্তু লেখা রাখবেন। আবার বলি, এই যে 30 থেকে 40 মিনিট, মানে 4টা 30 থেকে 4টা 40, 10 মিনিটের মধ্যে লিখে দেখান, পিডিএফ আকারে দিয়ে জমা। তো প্রশ্নটা 403 ধারা লিখবেন, ডাবল জিওপার্টি নীতি লেখেন, ডাবল জিওপার্টি নীতি। কি?